রোগা মানুষদের বা যারা মদ খান না তাদেরও কি ফ্যাটি লিভার হয়? লিভারে নর্মালি ফ্যাট থাকে, কিন্তু সেটা 4%-এর বেশি না। 4%-এর ওপরে হয়ে গেলেই তখন আমরা ফ্যাটি লিভার বলি। এই যে ফ্যাটি লিভার, এটা কত রকমের হয়? অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা অ্যালকোহল খায় এবং তার জন্য যে ফ্যাটি লিভার ডেভেলপ করছে তাদের বলা হয়। তেমনি অনেকে আছে যারা অ্যালকোহল খায় না কিন্তু তাও ফ্যাটি লিভার ডেভেলপ করছে। এই গ্রুপটাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। কিছু ওষুধের কারণে, ড্রাগের জন্য ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। তো এই ফ্যাটি লিভার যদি হয় তাহলে তার কি কোনো লক্ষণ প্রকাশ পায়? বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু পেশেন্ট টের পায় না। লেটার স্টেজে সাধারণত যদি আপনার ফ্যাটি লিভার তখন অনেকখানি অসুখটা বেড়ে গেছে, অর্থাৎ লিভারে একটা ক্রনিক ড্যামেজ হয়ে গেছে, ক্রনিক লিভার ডিজিজ বলি, মূলত একটা সিরোসিস হয়ে যাচ্ছে, যখন হয়তো পেশেন্টের হাত পা ফুলে যাচ্ছে বা পেটে জল আসছে বা একটা হালকা জন্ডিস আসছে, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেল। লিভার একমাত্র অর্গান যার রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে। তেল না ঘি, মানে এই সমস্ত পেশেন্টদের জন্য কোনটা উপযোগী? স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট। তো আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু শরীরের পক্ষে ভালো, আচ্ছা। কিন্তু স্যাচুরেটেড ফ্যাট কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওবেসিটি এটাকে কিন্তু একটা ডিজিজ হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। তো যাদের ফ্যাটি লিভার আছে এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের জন্য কোন লাইফস্টাইল ম্যানেজমেন্ট টিপস থাকবে যেটা ওরা আজ থেকেই স্টার্ট করবে? দুদিন আগেই আমার এক বোন আমাকে জিজ্ঞাসা করলো, দাদা আমি তো মোটা নই, আমি কোনোদিন মদও ছুঁয়ে দেখিনি, তবুও আমার কেন ফ্যাটি লিভার হলো বলতো? এই প্রশ্ন শুধু আমার বোনের নয়, আমাদের ভারতবর্ষের বহু মানুষের। যদিও সেদিনকে আমি সে উত্তর দিতে পারিনি, কিন্তু আজ আমরা দিতে পারবো, কারণ আমাদের সঙ্গে আছেন শহর কলকাতা তথা মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার সিনিয়র গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর গৌতম দাস। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ঘটনা হচ্ছে যে ফ্যাটি লিভার বলতে আমরা যেটা বুঝি যে যে মানুষটা মদ খায়, যে মানুষটা মানে চর্বি জাতীয় খাবার বেশি খায়, তারই ফ্যাটি লিভার হয়। তো এই রোগা মানুষদের বা যারা মদ খান না তাদেরও কি ফ্যাটি লিভার হয়? আর হয় যদি, তাহলে তার কারণ কি? হ্যাঁ, স্থূলতা একটা কারণ ফ্যাটি লিভার করার জন্য, কিন্তু যারা ওভারওয়েট নয় এরকম পেশেন্টদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে, বা যারা মদ খান না তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। তো এইটা কোন গ্রুপের পেশেন্ট? যেমন হচ্ছে যাদের সুগার আছে, ডায়াবেটিক পেশেন্ট, যাদের ডিসলিপিডিমিয়া আছে অর্থাৎ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের সমস্যা আছে তাদের। এছাড়াও এই ফ্যাটি লিভার অ্যাকচুয়ালি এটাকে একটা মেটাবলিক সিন্ড্রোম তার পার্ট হিসাবে দেখা হয়। ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া যেমন একটা জেনারেল আমাদের শরীরের একটা মেটাবলিক সিন্ড্রোম, কিন্তু অর্গান স্পেসিফিক যদি এই মেটাবলিক সিন্ড্রোমের ম্যানিফেস্টেশন হিসেবে ধরা হয়, লিভারে যেমন ফ্যাটি লিভার, তেমনি ইয়াং মেয়েদের আজকাল খুব কমন পলিসিস্টিক ওভারি ডিজিজ, সেটা কিন্তু ওভারির একটা ম্যানিফেস্টেশন অফ এই মেটাবলিক সিন্ড্রোম। তাই এই ফ্যাটি লিভার এটা এই মেটাবলিক সিন্ড্রোমের সাথে দেখা যেতে পারে, বা শুধুমাত্র ফ্যাটি লিভার আছে এবং মেটাবলিক সিন্ড্রোমের অন্য কম্পোনেন্টগুলো নেই, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার স্থূলতা নেই, এবং সেক্ষেত্রে আমরা বলি যে লিন ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ কি না সে রোগা কিন্তু তার ফ্যাটি লিভার আছে, অথচ অন্য কিছু তার হয়তো মেটাবলিক সিন্ড্রোমের অন্যান্য কম্পোনেন্টগুলো নাও থাকতে পারে। মেটাবলিক যে সিনড্রোমের কথা আপনি বলছেন, সেটা না থাকলেও আপনি বলছেন যে ফ্যাটি লিভার হতে পারে, অর্থাৎ লিভারে ফ্যাট ডিপোজিট হচ্ছে এক্ষেত্রে। তো এটা হয় কিভাবে? এই যে মেটাবলিক সিন্ড্রোমের আদত কথা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্ট স্টেট শরীরে। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্ট যেমন ওভারওয়েট হলে পরে শরীরে একটা ইনসুলিন রেজিস্ট্যান্ট স্টেট ডেভেলপ করে,
যেমন ডায়াবেটিস হলে বডিতে একটা ইনসুলিন রেজিস্ট্যান্ট স্টেট থাকে। তো যে কোনো কারণেই কোনো যদি শরীরে একটা ইনসুলিন রেজিস্ট্যান্ট একটা যদি স্টেট হয়, তখন কি হয় যে লিভারে নর্মালি ফ্যাট থাকে কিন্তু সেটা 4%-এর বেশি না, 4%-এর ওপরে হয়ে গেলেই তখন আমরা ফ্যাটি লিভার বলি, যে আচ্ছা। ফ্যাটের অতিরিক্ত ফ্যাট জমেছে। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্ট স্টেটে কি হয় যে আপনার ইনসুলিনের জন্য লিভার তখন এই লিভারের মধ্যে যে ফ্যাট সেটাকে বার করতে পারে না এবং ওটা লিভারে অ্যাকুমুলেট হতে থাকে। এই কারণেই লিভারে তখন ফ্যাট জমতে শুরু করে। আচ্ছা, তো এই যে ফ্যাটি লিভার, এটা কত রকমের হয়? ফ্যাটি লিভার অ্যাকচুয়ালি অনেক কারণে হয়। আপনি যেমন প্রথম শুরুতেই বললেন যেমন হুম, যে একটা অ্যালকোহল খেলে পরে হুম, আপনার লিভারে ফ্যাটি লিভার ডিজিজ ডেভেলপ করে। হুম। তো সুতরাং এটাকে বলা হয় হুম। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যারা অ্যালকোহল খায় এবং তার জন্য যে ফ্যাটি লিভার ডেভেলপ করছে তাদের বলা হয়। তেমনি অনেকে আছে যারা অ্যালকোহল খায় না কিন্তু তাও ফ্যাটি লিভার ডেভেলপ করছে এবং তাদের এই গ্রুপটাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যান্ড এদের মেনলি যারা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তাদের এই মেটাবলিক সিন্ড্রোমের কারণেই এই ফ্যাটি লিভারটা হচ্ছে। এই মেটাবলিক সিন্ড্রোমের পার্ট হচ্ছে যেমন স্থূলতা, ওভারওয়েট, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, এরকম এইগুলো হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমের পার্ট। তো মূলত দু রকম, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অ্যান্ড নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এছাড়াও ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু যেমন কিছু ওষুধের কারণে, ড্রাগের জন্য ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, সেগুলো খুব সংখ্যায় খুব কম। তো এই মূলত এই টাইপের আমরা ফ্যাটি লিভার ডিজিজ লক্ষ্য করি। তো এই ফ্যাটি লিভার যদি হয় তাহলে তার কি কোনো লক্ষণ প্রকাশ পায়? বেশিরভাগটা সময় কি হয়, পেশেন্টের কোনো সিমটমস থাকে না। আচ্ছা। অ্যাকচুয়ালি লিভারকে সেই জন্য বলে লিভারে যে কোনো অসুখই, লিভার হচ্ছে মহাশয়। লিভারে একটা সিগনিফিকেন্ট পোর্শন যতক্ষণ অবধি না ড্যামেজ না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি লিভার কিন্তু কোনো সিমটম থ্রো করে না। এটা যে কোনো লিভার ডিজিজেই কিন্তু এই কথাটা খাটে, তাই ফ্যাটি লিভারেও তাই। তো সাধারণত ভাবে লিভার জনিত কোনো সিমটমস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু পেশেন্ট টের পায় না। যেটা কিছু কিছু পেশেন্ট সিমটমস নিয়ে আছে, যেমন একটা ডান দিকের ওপর ভাগে পেটের একটা অস্বস্তি ফ্যাটি লিভারের জন্য অনেক সময় হয়। অনেকের রুটিন কিছু চেক আপ করতে গেছে, হেলথ চেক আপ, দেখা গেল লিভার ফাংশনে কিছু গন্ডগোল ধরা পড়ছে, বা আজকাল তো আল্ট্রাসাউন্ড বিভিন্ন কারণে পেটের করা হয়, সেই আল্ট্রাসাউন্ড অন্য কোনো কারণে করতে গিয়ে দেখা গেল লিভারটা ফ্যাটি হয়ে আছে। তো এইভাবেই কিন্তু ফ্যাটি লিভারটা মূলত প্রেজেন্ট করে আমাদের কাছে। সিমটমস খুব একটা কিন্তু ফ্যাটি লিভারের জন্য হয় না যখন আর্লি স্টেজে আছে। আচ্ছা, লেটার স্টেজে কি বোঝা যায় নাকি? লেটার স্টেজে সাধারণত যদি আপনার ফ্যাটি লিভার তখন অনেকখানি অসুখটা বেড়ে গেছে, অর্থাৎ লিভারে একটা ক্রনিক ড্যামেজ হয়ে গেছে, ক্রনিক লিভার ডিজিজ বলি, মূলত একটা সিরোসিস হয়ে যাচ্ছে, যখন হয়তো পেশেন্টের হাত পা ফুলে যাচ্ছে বা পেটে জল আসছে বা একটা হালকা জন্ডিস আসছে বা সিরোসিসের নানা রকম সিমটমস তখন আসছে, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেল। যখন আমরা সিমটমস পাচ্ছি এবং সেই ফ্যাটি লিভার, তার মানে লিভার ডিজিজটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কি এন্ড স্টেজ লিভার ডিজিজ হতে পারে? হ্যাঁ, এবার ডেফিনেটলি এই যে সিরোসিস, সেইটাই একটা এন্ড স্টেজ লিভার ডিজিজ। এবং সিরোসিসেরও আছে যে সিরোসিস প্রথম দিকে ওইটা কম্পেনসেটেড সিরোসিস বলে, আবার ডিকম্পেনসেটেড সিরোসিস। এবং এই সিরোসিসের ওপর যখন ক্যান্সার হয়ে যায়, তো এন্ড স্টেজ মানে হচ্ছে ধরুন যখন লিভারটা ডিকম্পেনসেট করে গেল, মানে পেশেন্টের জন্ডিস হয়ে গেল, জল জমে গেল শরীরে, বা রক্তবমি হতে শুরু করলো,
বা লিভারে ক্যান্সার তৈরি হয়ে গেল, এটাকে কিন্তু একেবারে এন্ড স্টেজ লিভার ডিজিজ আর রিভার্স করা সম্ভব না। না। যতদূর শুনেছি যে লিভার এমন একটা অর্গান যে নিজে নিজেই মানে যদি সে মানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে নিজে নিজেই সে ঠিক করে নেয়। তো এক্ষেত্রে এই যে ফ্যাটি লিভার, যদি আমরা ডায়েট ঠিক করি বা আমরা যদি একটু এক্সারসাইজ করি, তাহলে কি এটাকে নিজে নিজে ঠিক হওয়া সম্ভব? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনি। হুম। লিভার একটা অর্গান হুম। আমাদের হুম। মানুষের শরীরে একমাত্র অর্গান যার রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে, অর্থাৎ যদি আপনার ড্যামেজ হয় হুম। সেটাকে ফুললি আবার রিকভারি করার পোটেনশিয়াল আছে। সেই জন্য ফ্যাটি লিভার হলেই কিন্তু সবাই কিন্তু এন্ড স্টেজ লিভার ডিজিজ ডেভেলপ করছে না। এই ফ্যাটি লিভারের কিছু অংশ, সে 20-25% কিন্তু একটা সিরিয়াস ডিজিজের দিকে যাচ্ছে। বাকি কিন্তু এই যে লিভার, সে কিন্তু ম্যানেজ করে নিচ্ছে এবং তার তরফ থেকে পুরো এফর্ট থাকে এই যে আমরা মেটাবলিক অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলোর জন্য লিভারে ইনজুরি ঘটাচ্ছি, ফ্যাট জমে যাওয়ার জন্য লিভারে ঘটাচ্ছি, লিভার কিন্তু সেটাকে চেষ্টা করে যে কাউন্টার অ্যাক্ট করার জন্য। সেই জন্যই সবাই কিন্তু অ্যাডভান্স লিভার ডিজিজ বা সিরিয়াস লিভার ডিজিজ, ফ্যাটি লিভার হওয়া সত্ত্বেও সবাই ডেভেলপ করছে না। তো এইটাই হচ্ছে লিভারের বিউটি। কিন্তু এবার আমরা জানি না যে 100 জন পেশেন্টে ফ্যাটি লিভার আছে, কোন 20-25 জন সিরিয়াস লিভার ডিজিজ ডেভেলপ করবে আর কারা করবে না। এবং ডেফিনেটলি যাদের ফ্যাটি লিভার ডিজিজ আছে জানেন, তাদের মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াও যেটা বহুলাংশে তাদেরকে সেফ রাখে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এবং সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমি কি বোঝাচ্ছি না, একটা খাদ্যাভ্যাস যেটা, সেখানে লো কার্বোহাইড্রেট, লো ফ্যাট ডায়েট, তারপর রেগুলার এক্সারসাইজ এবং অ্যালকোহল পরিমাণকে কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়া, স্ট্রেস কম করা লাইফে, এইগুলো কিন্তু বহুলাংশে কিন্তু ফ্যাটি লিভারকে কাউন্টার অ্যাক্ট করতে হেল্প করে। আচ্ছা, এবারে যেটা জানতে চাইবো সেটা সবাই জানতে চায় যে আমার ফ্যাটি লিভার আছে, এখন আমি কি খাবো? অনেকেই জানতে চান। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে অনেকে ভাবেন যে চিনি ছাড়া কফি খেলে বোধহয় লিভার ঠিক হয়ে যায়। তো এইরকম কিছু ডায়েট কি বা এমন কোনো খাবার আছে যেগুলো খেলে আমার লিভার আবার আগের মতন হয়ে যাবে? হ্যাঁ, ডেফিনেটলি বললাম লাইফস্টাইলে খাবারের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তবে এটা এরকম নয় যে 1-2 দিন সেই খাদ্যাভ্যাস প্র্যাকটিস করলে পরে ব্যাপারটা ঘটে যাবে। এটা একটা লং টার্ম একটা হ্যাবিটের ব্যাপার এবং এটা একটা প্রসেস। দেখুন, খাবারে আমাদের সাধারণত 3 রকমের মেইন ফুড আছে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে ফ্যাট, আর একটা হচ্ছে প্রোটিন। এর ভিতরে প্রোটিন সাধারণত আমাদের বডির নানা রকম বডি বিল্ডিং প্রসেসে আপনার কাজ করে এবং নানা শারীরবৃত্তীয় যে এনজাইমস, হরমোনস এটসেট্রাতেও তৈরিতে এটা খুব গুরুত্বপূর্ণ প্রোটিন। প্রোটিনকে সাধারণত বডি এনার্জি হিসাবে ইউজ করে না। এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য প্রোটিন বেশি লাগে। কিন্তু বডির এনার্জি হিসাবে যে জিনিসগুলোকে ইউজ করে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এর ভিতরে ফ্যাট হচ্ছে হাই এনার্জি আর কার্বোহাইড্রেট হচ্ছে মোটামুটি লো এনার্জি ক্যাটাগরি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনি ধরুন আপনার শরীরে যতটা এনার্জি এই কার্বোহাইড্রেট বা ফ্যাটের মাধ্যমে আপনি নিচ্ছেন, সেটাকে যদি যে পরিমাণ আপনি নিচ্ছেন সেই পরিমাণ যদি আপনি খরচ না করেন, তাহলে শরীরে এক্সেস জমবে। এক্স্যাক্টলি। এবং এই এনার্জিটা কিন্তু আপনার জমবে ফ্যাট হিসেবে। তাই আপনি যদি এক্সেস কার্বোহাইড্রেট নিন, যত ধরুন আপনি যে ক্যালোরি আপনার একটা রিকোয়ারমেন্ট আছে ডেইলি আপনার অ্যাক্টিভিটির ওপরে, সেই ক্যালোরিটা নির্ভর করে এবং সেই ক্যালোরিটা আপনি ধরুন কার্বোহাইড্রেটের মাধ্যমে নিচ্ছেন এবং সেই কার্বোহাইড্রেটের মাধ্যমে কিন্তু আপনি এক্সেস নিচ্ছেন, সেটা কিন্তু এক্সেস যে এনার্জি সেটা কিন্তু ফ্যাট হিসাবে জমবে।
আর ফ্যাট হিসাবে যদি আপনি নিচ্ছেন তো ওটা ফ্যাটই বডিতে জমবে। এবার কার্বোহাইড্রেটটা কিন্তু বেশি ক্ষতিকারক দ্যান দ্য ফ্যাট। আচ্ছা, তার কারণ হচ্ছে যে ধরুন আপনার মানি ব্যাগে টাকা আছে আর আপনার ব্যাংকে টাকা আছে, ঠিক। তো কার্বোহাইড্রেটটা হচ্ছে আপনার মানি ব্যাগের টাকা আর ফ্যাট হচ্ছে আপনার ব্যাংকের টাকা। এবার আপনি যত আপনার কার্বোহাইড্রেট বেশি থাকবে মানি ব্যাগে, হুম। আপনি তো ব্যাংকের অর্থাৎ শরীরে যে এনার্জি ডিপোর্ট হয়ে আছে ফ্যাটের আকারে, সেটা তো আপনি খরচ করবেন না, না, ব্যাংক থেকে টাকাই তুলবেন না, এক্স্যাক্টলি, কারণ আপনার তো মানি ব্যাগের টাকা দিয়ে সব হয়ে যাচ্ছে। ইয়েস। তাই আপনার যদি কার্বোহাইড্রেট ইনটেক হাই হয় তাহলে ফ্যাটি লিভারের ক্ষেত্রে ক্ষতিকারক। কেন না, বডি তো ফ্যাটটাকে বার্নই করবে না, রয়েছে তো ব্যাংকে গচ্ছিত রয়েছে। ব্যাংকে জমে আছে ওটা। তো এটা আমি একটা হুম। এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য ব্যাপারটা। সেই জন্য ফার্স্ট থিং হচ্ছে যে আমাদের খাবারে কিন্তু আপনার কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিতে হবে, নিয়ন্ত্রিত রাখতে হবে একদম। এবং এইখানে সেই জন্য আমাকে এমন কার্বোহাইড্রেট আমাকে চুজ করতে হবে। কার্বোহাইড্রেটেরও আবার ভাগ আছে, যে ধরুন একটা কার্বোহাইড্রেট আপনার রেডিলি এনার্জি দিয়ে দিচ্ছে, হাই এনার্জি দিচ্ছে, রিফাইন্ড কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেট। আর একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সেই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে বডিকে কিন্তু তার থেকে এনার্জি বার করতে গেলে এনার্জি বডিকেও কিন্তু এনার্জি খরচ করে সেই করতে হয়। কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে ডাইজেস্ট করে মেটাবোলাইজ করে সেখান থেকে এনার্জি বার করতে হচ্ছে, ফলত বডিকে নিজে তো আরো ঠিক। আপনাকে এনার্জি খরচ করতে হচ্ছে। তো সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং লো গ্লাইসেমিক কার্বোহাইড্রেটস এইগুলো কিন্তু লো এনার্জি এবং এটাতে করতে বডিকে খরচ করতে হবে এনার্জি। তো এই ধরনের হচ্ছে প্রেফার্ড টাইপ অফ কার্বোহাইড্রেট রাদার দ্যান মানে সিম্পল সুগারস, যেগুলো একদম রেডিমেড, বডিকে কার্বোহাইড্রেটটা রিডিলি ইউজ হয়ে যাবে এনার্জি দেওয়ার জন্য, ওটাকে বডিকে কোনো কিছু করতেই হবে না, সে ডাইরেক্টলি ওটা কনজিউম করলে ওইখান থেকে এনার্জি পেয়ে যাবে। তাহলে সেই ধরনের কার্বোহাইড্রেট তো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে, পার্টিকুলারলি যাদের ফ্যাটি লিভার আছে তাদের তো এটা করতেই হবে। সফট ড্রিঙ্কস, সুগারি ড্রিঙ্কস, হ্যাঁ, এবার কোল্ড ড্রিঙ্কস এইগুলোতে তো ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ হাই ক্যালোরি। এবং ফ্রুক্টোজটা কি হয়, এটা সিম্পল সুগারের ভেতরে যাচ্ছে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এইগুলো কি হয় সিম্পল সুগার, এটা ডাইরেক্টলি বডি আপনি কনজিউম করবেন, ইন্টেস্টাইন থেকে আপনার বডির কাছে চলে যাবে, রিডিলি অ্যাভেলেবল এনার্জি বডি এটাকে ইউজ করবে, এটা জন্য বডিকে কোনো খাটাখাটনি করতে হবে না। তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কসে প্রচুর মাত্রায় কিন্তু ফ্রুক্টোজ থাকে, সেই জন্য যাদের ফ্যাটি লিভার আছে আমরা বারণ করি যে আপনার কিন্তু কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় যে ইয়েগুলো পানীয়গুলো আমরা অ্যাভয়েড করুন, এগুলো হাই এনার্জি এবং ফ্রুক্টোজ সমৃদ্ধ। ফ্যাটি লিভার যদি আমার থাকে তাহলে আমি আর কি কি ধরনের খাবার আমি খেতে পারি, যাতে আপনি তো বললেন যে কার্বের মাত্রা একদম কমিয়ে ফেলতে হবে, এছাড়া আমরা আর কি কি ধরনের খাবার খেতে পারি? মূলত যেমন লো কার্ব লো ফ্যাট এর সাথে হাই ফাইবার অ্যাডভাইস করা হয়, হাই ফাইবার ডায়েট অ্যাডভাইস করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে একটু ভিটামিনস এগুলো সমৃদ্ধ হওয়া হচ্ছে, পার্টিকুলার ভিটামিন ই কিন্তু হেল্প করে ফ্যাটি লিভারে। তারপরে ফ্যাটেরও যেমন আমরা ভাগ করি স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট। তো আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু শরীরের পক্ষে ভালো, আচ্ছা, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক, যে কারণে আজকাল ওই যে নানা রকম অয়েলস অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অয়েলস এগুলো অ্যাডভাইস করা হচ্ছে, পার্টিকুলারলি কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু হার্ট শুধু নয়, লিভারের জন্য ওইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো আপনার কাছে, সেটা হচ্ছে যে তেল না ঘি, মানে এই সমস্ত পেশেন্টদের জন্য কোনটা উপযোগী? হ্যাঁ, অবভিয়াসলি দুটোর ভিতরে যদি চয়েস দেওয়া হয় তো ঘি হচ্ছে মোর স্যাচুরেটেড ফ্যাটস, আচ্ছা, দ্যাট দ্য অয়েল। এবার অয়েলেরও ভাগ আছে, যে আপনার সর্ষের তেল, নারকেল তেল, বাদাম তেল, অলিভ অয়েল অ্যান্ড সানফ্লাওয়ার অ্যান্ড দিস থিং। তো এর ভেতরে সয়েল, সানফ্লাওয়ার, অলিভ এগুলো মোর আনস্যাচুরেটেড ফ্যাট আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস বলে কম্পোনেন্ট এগুলো বেশি থাকে, সেটা কিন্তু আপনার সর্ষের তেল বা এই নারকেল তেল এইগুলোতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি,
এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস এর পরিমাণ কম, সেই জন্য এই অয়েলগুলো কে থেকে আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ ওই অয়েলসগুলো বেটার। আচ্ছা আচ্ছা, এইবার একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে আমরা ধরুন আমরা যারা বাঙালি আছি বা আমাদের ভারতীয়রা, আমরা বিভিন্ন রকম টনিক খাই। মানে ধরুন যে আমি লিভারটা ভালো রাখবো তার জন্য আমি একটা টনিক কিনে খাবো, এবং সেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, এবং সেখান থেকে আমরা কিনে খাই। সেটা কোনো পাউডার ফর্মে হতে পারে, লিকুইড ফর্মে হতে পারে। তো এতে কি সত্যি লিভার ঠিক থাকে? একদম বাজে কথা এটা। লিভার এমন একটা অর্গান যে তার কোনো টনিক লাগে না। বাজারে অনেক কিছু আছে লিভারকে হেল্প করার জন্য, ডিটক্সিফাই করার Yes. জন্য। লিভার হচ্ছে শরীরের সব থেকে বড় অর্গান যে ডিটক্সিফাই করে। এক্স্যাক্টলি। কিডনি ডিটক্সিফাই করে, কিন্তু কিডনির থেকেও বেশি লিভার ডিটক্সিফাই করে। তো সেই অর্গানকে ডিটক্সিফিকেশনে হেল্প করার প্রয়োজন নেই। এগুলো সমস্তটাই হচ্ছে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল আছে এগুলোর কোনো সায়েন্টিফিক বেসিস নেই। এরকম কোনো ওষুধ নেই যেটা লিভারের ফাংশনকে ইমপ্রুভ করতে পারে বা লিভারকে স্টিমুলেট করতে পারে এবং লিভারের ফাংশন ইমপ্রুভ করে, এরকম কিছু ওষুধ হয় না। তাই এইগুলো পুরোপুরি একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল। এইগুলো তো এই ধরনের এই যে হার্বাল মেডিসিন নামে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয়, এগুলো কি আমাদের লিভারকে ক্ষতি করতে পারে? দেখুন, হার্বাল মেডিসিন নিয়ে না একটা কন্ট্রোভার্সি আছে, হ্যাঁও বলবো নাও বলবো। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে এই ওয়েস্টার্ন মেডিসিন আসার আগে তো আয়ুর্বেদিক মেডিসিনই চলতো, এবং সেক্ষেত্রে তো তখন আয়ুর্বেদিক মেডিসিন থেকেই আলটিমেটলি এই জিনিসগুলো এসছে। তো ডেফিনেটলি আয়ুর্বেদে কিছু মেডিসিন আছে যেগুলো কিন্তু যেখান থেকে আপনার লিভার জনিত যে ওষুধপত্র তৈরি হয়। আবার কিন্তু হার্বাল মেডিসিনের নামে আমি নানা জিনিস আমি খাইয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু ক্ষতিকারক। এরকম বহু জিনিস আছে যেগুলো ইনফ্যাক্ট লিভারে হার্বাল প্রোডাক্ট, আমাদের জেনারেল ধারণা হচ্ছে যে হার্বাল বললে পরে সেটা কোনো শরীরে ক্ষতি করবে না বা লিভারে কোনো ক্ষতি করবে না, কারণ এটা হার্বাল। সেটা কিন্তু ঠিক না। কিন্তু সেই হার্বালটাতেও কিন্তু কেমিক্যাল আছে, এবং সেই কেমিক্যাল কিন্তু অনেক আইডেন্টিফাইড এরকম হয়ে গেছে যে সেই হার্বালগুলোতে কেমিক্যালস আছে যেগুলো কিন্তু লিভারে ক্ষতি করে, এবং ওইগুলো যখন কনজিউম করছে সেগুলো কিন্তু ভালোর থেকে খারাপই করছে এবং লিভারের নানা রকম সমস্যা ক্রিয়েট করছে। তাই এই যে জায়গাটা না, এটা খুবই বললাম যে কন্ট্রোভার্সি, কারণ আমরা কোনটা সঠিকভাবে সায়েন্টিফিক্যালি প্রুভেন আয়ুর্বেদিক মেডিসিন যেটা লিভারের জন্য ভালো, আর কোনটা হার্বাল মেডিসিনের নামে ক্ষতিকারক জিনিসগুলো চলে আসছে বাজারে এবং সাধারণ লোকে না জেনে সেটা কনজিউম করছে, এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। তাই মানুষকেই সচেতন হতে হবে যে ওইরকম ভাবে কেউ একজন বলল, কমন পিপল যার হয়তো অত মেডিকেল সাউন্ড নলেজ নেই, সে বলে দিল এই ওষুধটা খেলে পরে ভালো হয়। আমার মনে হয় যে কোনো ওষুধই ইন দ্যাট সেন্স, যে উইদাউট এনি প্রপার মেডিকেল গাইডেন্স কোনো জিনিস কনজিউম করা। তার মানে আপনি বলতে চাইছেন যে আয়ুর্বেদ ওষুধটা মন্দ নয়, কিন্তু যেহেতু এখানে মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই, সিস্টেম নেই, তাহলে মানে যে কারণে সেটা আপনি আয়ুর্বেদ খাচ্ছেন নাকি হার্বাল খাচ্ছেন না কোনো কেমিক্যাল খাচ্ছেন আপনি জানেন না, মানে এটা দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে, খানিকটা আপনার ফানি মনে হতে পারে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে আমি মাঝে সাঝে 2 প্যাক খাই, আমার কি ফ্যাটি লিভার হবে? দেখুন, এই যে অ্যালকোহল এবং লিভারের যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক, হ্যাঁ, সেটা একটা জটিল। এই কারণে আমি বলি, আমি যে আগেই বললাম যে অ্যালকোহল কিন্তু একটা টক্সিন, লিভারের জন্য একটা টক্সিন, এবং দেখা যাচ্ছে যে একটা সিরোজেনিক ডোজ বলে বললাম, মহিলাদের ক্ষেত্রে 20 গ্রাম পার ডে এবং ছেলেদের ক্ষেত্রে 30 গ্রাম পার ডে।
কিন্তু দেখা গেছে এর থেকেও অনেক বেশি পরিমাণে অনেক লোকে অ্যালকোহল কনজিউম করছে বছরের পর বছর, ঠিক। লিভার ঠিকঠাক আছে, কিছু সমস্যা হচ্ছে না। এরকম দেখি, এরকম নয় হুম। যে অ্যালকোহল খাচ্ছে মানে তার লিভারটা তার গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার এইখানে সেই জন্য একটা কথা আসে যে জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ আমাদের শরীরের যে কতটা একটা টক্সিন, সেটাও বডি সেটাকে কিভাবে কাউন্টারাক্ট করবে, কতটা নিলে সেটা বিষ হয়ে যাবে, এটা কিন্তু জেনেটিক্যালি ডিটারমিন্ড। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ অল্প অ্যালকোহল হুম। কনজিউম করছে হুম। কিন্তু তার লিভারটা ড্যামেজ হয়ে গেল, আর একজন তার থেকে হয়তো 3 গুণ 4 গুণ করছে। খাচ্ছে, বহু বছর ধরে খাচ্ছে, আর তার ঠিকঠাক আছে, তার লিভার কিন্তু কিছু হলো না। তো এই যে একটা ডিসক্রিপেন্সি যে একটা হচ্ছে, হুম। এটা কারণ হচ্ছে কিন্তু তার জেনেটিক মেকআপ, অর্থাৎ তার বডির জেনেটিক মেকআপ এরকম যে তাকে সেটা প্রোটেক্ট করছে, আর আরেকজনের কিন্তু সেই প্রোটেকশনটা নেই। অ্যাপার্ট ফ্রম কি তার আরো আদার এনভায়রনমেন্টাল কারণ যেগুলো আপনার অ্যালকোহলের সাথেও সেগুলো ইনজুরি করাচ্ছে। তো এটা একটা ভেরি কমপ্লেক্স। এটা যে আপনি হুম। বললেন হুম। যে দুপেক। দুপে আমি খেলাম, কখনো সোশ্যাল ড্রিঙ্কিং করলাম, তাতে কি আমার লিভারটা খারাপ হয়ে যাবে? হয়তো নয়, এরকম নয়। কেননা লিভারে ওটা ডোজ ডিপেন্ডেন্ট একটা আছে, টক্সিনের টক্সিসিটির একটা লেভেল আছে। তবে হ্যাঁ, ওইটা যেটা বললাম, যে আমি যে কথাটা বললাম সেটা কিন্তু অ্যাভারেজ সায়েন্টিফিক্যালি দেখা গেছে, কিন্তু সেটা যে একটা লোকের ক্ষেত্রে খাটবেই সেই জিনিসটা তা নয়। তার কারণ হচ্ছে ওই পিছনে কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশন বলে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু খেলাটাকে চেঞ্জ করে দিচ্ছে। ওকে স্যার, সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমি প্রথমেই করেছিলাম, আমি তো রোগা, আমার ফ্যাটি লিভার হবে না, এটা কতখানি সত্যি? না, এটা পুরোপুরি ঠিক নয়। আহ, রোগা মোটা, এই যে স্থূলতা একটা ফ্যাক্টর যে ফ্যাটি লিভার করার জন্য, কিন্তু স্থূলতা ছাড়াও ফ্যাটি লিভার হতে পারে। সেই জন্য যাদের রোগা তাদের যখন ফ্যাটি লিভার হয় তাদেরকে বলা হয় লিন ন্যাশ। আচ্ছা, লিন ড্যাশ। হ্যাঁ, লিন, আচ্ছা। লিন মানে হচ্ছে রোগা, রোগা, হ্যাঁ। কিন্তু তার ফ্যাটি লিভার। এবার তার হতে পারে তার স্থূলতা নেই, কিন্তু তার হয়তো ডায়াবেটিস আছে, সে রোগা হতে পারে, হয়তো তার ডিসলিপিডিমিয়া আছে, বা কোনোটাই নেই, এই নোন কোনো মেটাবলিক সিন্ড্রোম নেই, কিন্তু সেই আবার বললাম তার একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, সে রোগা হওয়া সত্ত্বেও লিভারে গিয়ে কিন্তু তার ফ্যাট জমে যাচ্ছে, যেটা লিভার ওটাকে এফেক্টিভলি ক্লিয়ার করতে পারছে না। তার কারণ হচ্ছে তার জেনেটিক মেকআপ তার এরকমই যে এফেক্টিভলি তার হতে লিভার ফ্যাট ক্লিয়ার করতে না পেরেও এখানে ডিপোজিশন। মানে রোগা হলেও আপনার ফ্যাটি লিভার হতে একদম পারে। সোজা কথায়। হ্যাঁ। আচ্ছা স্যার, নেক্সট হচ্ছে একটি মেয়ে আমায় বলল যে আমি রোজ সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে খাই, উষ্ণ গরম জলে, আমার তো লিভারে ফ্যাট জমবে না, এটা তার বিশ্বাস। হ্যাঁ, এটা পুরো বিশ্বাস তো পুরোপুরি ভ্রান্ত তা নয়, কিছুটা সত্যি আছে এর মধ্যে। কেননা লেবু জল এগুলো তো আপনার ভিটামিন সি, এবং এই ভিটামিন সি কিন্তু আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে, লাগে। কারণ এগুলো কো ফ্যাক্টর হিসেবে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে, তাতে কিন্তু এগুলো এনার্জি বার্ন করতে ভিটামিন সি এর একটা রোল আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে। তো এই আমি বলবো যে কেউ যদি একটা লেবু জল খায় সকালবেলায়, সেটা যে ক্ষতিকারক তা নয়। তবে শুধু ওইটার উপর ভরসা করে একদম 100% 1:1 রিলেশন এরকমও নেই, তবে এটা একটা হেলদি হ্যাবিট, এটাতে ডিসকারেজ করার কিছু নেই, কেউ ফলো করতেই পারে। তবে লেবু জল খেলাম এবং
খাদ্যাভ্যাসে পুরোপুরি কোল্ড গন্ডগোল, ড্রিঙ্কস খেলাম, কোনো কেক এক্সারসাইজ খেলাম, নেই, এক্সারসাইজ এবং করলাম না, তাতে কিন্তু সে সেই প্রোটেকশনটা পাবে। পাবে না। ওকে স্যার, আরেকটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার ফ্যাটি লিভার যদি হয়ে থাকে তাহলে কোনটা ঠিক করব? ডায়েটটা ঠিক করলেই হবে না এক্সারসাইজটা করব? দুটোই করতে হবে, দুটোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। তার কারণ হচ্ছে হুম। একটা হচ্ছে ইনপুট হুম। আর একটা হচ্ছে আউটপুট। তো আপনি যেমন ইনপুট দিচ্ছেন, এনার্জি ইনপুট দিচ্ছেন মানে ডায়েট, হুম। তেমনি আপনাকে ওই যে ইনপুটটাকে ওটাকে খরচও করতে হবে, জমা আর খরচের হিসেবটা পুরো আপনাকে ব্যালেন্স ঠিক করতে রাখতে হবে। আপনি যতটা ইনপুট করছেন হুম। ততটা যদি আপনি খরচ না করেন তাহলেই তো এনার্জি এক্সেস হবে এবং ফ্যাট জমবে। তো দুটোই দরকার ইনফ্যাক্ট, যে ফ্যাটি লিভারের জন্য দুটোকেই মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার যেটা জানতে চাইবো যে ফ্যাটি লিভার যদি আমার হয় এবং আমি ডায়েটও করছি, এক্সারসাইজও করছি, তাহলে কি ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার আছে? আর যদি দরকার হয় তাহলে কখন যাব? ডাক্তারদের কাছে এ সত্ত্বেও আপনার ফ্যাটি লিভারটা ঠিক হচ্ছে না। দেখুন, এখানে আমি একটু ছোট করে বলি যে যদি ফ্যাটি লিভারের প্রুভেন ট্রিটমেন্ট ইজ ওয়েট লস। আচ্ছা। এখন অবধি যত ট্রিটমেন্টগুলো ফ্যাটি লিভারের জন্য ইউজ করা হয়েছে, সায়েন্টিফিক্যালি মোস্ট প্রুভেন ট্রিটমেন্ট ইজ ওয়েট রিডাকশন। এবং কেউ যদি 7% to 10% ওয়েট লস অ্যাচিভ করে, আমি বলছি না একেবারে তার একদম স্লিম হয়ে যেতে হবে তাকে, কিন্তু তার যে ওয়েট সেই থেকে যদি 7 to 10% যদি ওয়েট লস করে, সে কিন্তু হেলথ বেনিফিট অফ ওয়েট লস সো ফার ফ্যাটি লিভার ইজ কনসার্ন সেটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তার ফ্যাটি লিভার কিন্তু অনেকাংশে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য ওয়েট রিডাকশনটা কিন্তু একটা বড় মেইন জিনিস। আমরা যখন ফ্যাটি লিভার চিকিৎসা করি, বেশিরভাগ যে ওষুধগুলো সেগুলো কিন্তু টার্গেটেড টুয়ার্ডস ওয়েট রিডাকশন। আর এখন রিসেন্টলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওবেসিটি মানে ওয়েট, ওভারওয়েট এবং ওবেসিটি এটাকে কিন্তু একটা ডিজিজ হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। অর্থাৎ বলতে চাইছে যে ওভারওয়েট বা ওবেসিটি এটা কিন্তু অসুখ। তো যে কোনো অসুখ হলে পরে কিন্তু তাকে চিকিৎসা করতে হবে, অর্থাৎ ওয়েট কমাতে হবে। কারণ ওইখান থেকেই নানা রকম অসুখ, লিভারের না হলেও হার্টের অসুখ এবং নানা রকম কার্ডিওভাস্কুলার, ডায়াবেটিস, সুগার, আর্থ্রাইটিস, নানা রকমের অসুখ হচ্ছে। তাই এটা খুব সিরিয়াসলি কিন্তু ওয়ার্ল্ড নিয়েছে। কেন এটা শুধু আজকে ওয়েস্ট বেঙ্গলের সমস্যা নয়, ইন্ডিয়ার সমস্যা নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড স্থূলতা একটা অসুখ হয়ে গেছে, ওবেসিটি, এবং তার জন্য ওষুধও বেরিয়ে গেছে ওয়েট কমানোর জন্য। তবে প্রাইমারিলি প্রথমে আমরা চেষ্টা করি যে খাবার এবং এক্সারসাইজের মাধ্যমে ওইখানে যদি একটা ব্যালেন্স করা যায়, এনার্জি ডেফিসিটে রাখা যায় বডিকে, তাতে কিন্তু ওয়েট লস এর মাধ্যমেই অ্যাচিভ করা যায়। এবার যার ধরুন অনেকখানি বেশি ওয়েটটা এত বেশি হয়ে গেছে যেখানে শুধু খাবার এবং এক্সারসাইজ দিয়ে সেই নেগেটিভ ব্যালেন্সটাকে অ্যাচিভ করাটা মুশকিল, সেক্ষেত্রে ওষুধের হেল্প নিতে হয়। সো ফ্যাটি লিভারের চিকিৎসার ক্ষেত্রে ফার্স্ট এবং ফরমোস্ট হচ্ছে যে আপনার ওয়েট রিডাকশন, আর নেক্সট হচ্ছে যে আপনার যে মেটাবলিক যদি কোনো আপনার গন্ডগোল, যে সিন্ড্রোমের যেগুলো আছে সেগুলো হচ্ছে, ডায়াবেটিস আছে, সেটা ডায়াবেটিস ভালো কন্ট্রোল করে রাখা, যদি ডিসলিপিডিমিয়া তাহলে লিপিডের ওষুধপত্র খাওয়া, এছাড়াও হচ্ছে আপনার হেলদি লাইফস্টাইল, যেখানে আপনার মানে সুষম খাদ্য, এক্সারসাইজ ছাড়াও হচ্ছে অ্যাডিকুয়েট ঘুম, যতটা সম্ভব স্ট্রেস ফ্রি লাইফ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো যাদের ফ্যাটি লিভার আছে এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের জন্য কোন লাইফস্টাইল ম্যানেজমেন্ট টিপস থাকবে যেটা ওরা আজ থেকেই স্টার্ট করবে? একটা হচ্ছে, যেমন আপনি সময় মতো খান, খাবার খেতে ভোলেন না, তেমনি জীবনযাত্রার ক্ষেত্রে রেগুলার এক্সারসাইজ তেমনই একটা জিনিস। আপনি খেতে বলেন না, ঘুমোতে বলেন না,
এক্সারসাইজ করতে করতেও ভুলবেন না। ভুলবেন না। তাই এটা কোনো এক্সট্রা আমাদের লাইফের জিনিস নয়, এটা খাবার ঘুমের মতোই একটা অত্যাবশ্যক জিনিস। সবাইকে প্রত্যেক দিন এক্সারসাইজ করা উচিত। সেকেন্ড হচ্ছে যে খাবারের ব্যাপারে আমরা আগেই কথা বলেছি, কোয়ান্টিটি তো অবশ্যই মাথায় রাখবেন, কেননা সেটা এনার্জি ডিসাইড করবে, কিন্তু কোয়ালিটি অর্থাৎ যেগুলো সিম্পল সুগারস, প্রসেসড ফুডস, হাই ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, এই ধরনের খাবার অ্যাভয়েড করুন। নর্মাল আমাদের যে খাবারের হ্যাবিট, আমরা বাঙালিরা যে খাবার খেয়ে থাকি, ডাল ভাত মাছ, সবজি, এইগুলো সবজি, যথেষ্ট পরিমাণে সবজি, কেননা ফাইবারটা কিন্তু কাউন্টার অ্যাক্ট করে আপনার ফ্যাটি লিভারকে। সেই জন্য এই দিকে নজর রাখুন। এই খাবারগুলো কিন্তু হেলদি ফুড। থার্ড হচ্ছে যে অবশ্যই, যেহেতু আমাদের এত রকমের সমস্যা, তো অ্যালকোহল, স্মোকিং, যদিও স্মোকিং ডাইরেক্টলি ফ্যাটি লিভারকে অ্যাফেক্ট করে না, কিন্তু ফ্যাটি লিভারের সাথে স্মোকিংয়ের কম্বিনেশনটা ভালো না। নানা রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলো প্রিডিসপোজ করে। তাই যেগুলো বদ অভ্যাস, অ্যালকোহল, এগুলো বর্জন করুন বা মাত্রার মধ্যে রাখুন। স্লিপ, প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টার একটা ভালো ঘুম শরীরের সমস্ত ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে ঠিকঠাক রাখে, এটা এসেনশিয়াল। আর যতটা সম্ভব স্ট্রেসফুল যে লাইফ, সেটাকে অ্যাভয়েড করুন। প্রয়োজন হলে পরে রেগুলার বেসিসে যোগা বা মেডিটেশন করুন, এটা আপনার স্ট্রেস লেভেলটাকে অনেকখানি কমিয়ে রাখবে। তো এই কয়েকটা সিম্পল জিনিস, যদি আমি সিম্পল বলছি, কঠিনই এই লাইফস্টাইলটা। আজকে আমরা এই ধরনের লাইফস্টাইল থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু এই লাইফস্টাইল ফলো করলে পরে কিন্তু এই ফ্যাটি লিভার জাতীয় এই অসুখগুলো থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকবো। মানে যেটা আজকের আলোচনা, যেটা আমি বুঝলাম যে ফ্যাটি লিভার একটা সমস্যা, ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রপার ডায়েট ফলো করেন, আপনি যদি এক্সারসাইজ করেন, আপনি যদি ঠিকঠাক ঘুমান, তাহলে হতে পারে যে আপনার ফ্যাটি লিভার এমনি ঠিক হয়ে যাবে। আর যদি আপনি অবহেলা করেন, তাহলে লিভার সিরোসিস অবধি পৌঁছতে পারে। একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দাস। ফ্যাটি লিভার নিয়ে যে সমস্ত তথ্য আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, আশা করি আমাদের যারা সাবস্ক্রাইবার বা শ্রোতা যারা আছেন বা দর্শক যারা আছেন, তারা দেখে নিশ্চয়ই উপকৃত হবেন। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আপনারা মেল করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং চিকিৎসা সংক্রান্ত যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি একটি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।